শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা কোটেশন দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কী বলেছিলেন, ইনভার্টেড কমার মধ্যে আমি বলছি, হিন্দুস্তান হিন্দুর দেশ, সুতরাং এই দেশকে অধীনতার শৃঙ্খল হইতে মুক্ত করিবার দায়িত্ব একা হিন্দুরই। মুসলমান মুখ ফিরাইয়া আছে তুরস্ক ও আরবের দিকে, এই দেশে তাদের চিত্ত নাই। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এইটা বলেছিলেন, আর এইটা আজকে এসে দেখা যাচ্ছে যে এটাই সত্যি হচ্ছে। কেন হচ্ছে? আমি তিনটে ঘটনার কথা আপনাদের উল্লেখ করছি। একজন কন্টেন্ট ক্রিয়েটার, সে খোমেনিকে নিয়ে, বসিরহাটে খোমেনিকে নিয়ে কিছু মন্তব্য করেছিল। তার জন্য তার এগেনস্টে মুসলমানরা এফআইআর করলো এবং যথারীতি মমতা ব্যানার্জির পুলিশ এসে তাকে তুলে নিয়ে গেল। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, এই বারাসাতে দোলের দিন ডেকোরেটরের কাছ থেকে কড়াই চাওয়া হয়েছিল, শূকরের মাংস রান্না হবে বলা হয়েছিল। না বললে কিন্তু অসুবিধা ছিল, যে অনেকে বলবেন বললেন কেন, না বললে অসুবিধা ছিল। সেজন্য তিনি কড়াই দিতে অস্বীকার করলেন। অথচ আমরা জানি এই কড়াইতে অনেক সময়, আমি নাম উচ্চারণ করবো না, নিষিদ্ধ মাংস, যেটা আমাদের কাছে নিষিদ্ধ মাংস, সেই নিষিদ্ধ মাংসও কিন্তু রান্না হয়। তখন কিন্তু তাদের কড়াই দিতে কোনো অসুবিধা হয় না। যেহেতু দোলের দিন হিন্দুরা শূকরের মাংস রান্না করবে, তাই কড়াই দিতে অস্বীকার করা হলো। 3 নম্বর হচ্ছে, দিল্লিতে হোলির দিন একটা মুসলিম মেয়েকে ভুল করে রং দিয়ে দিয়েছিল একটি ছেলে। তার জন্য তাকে পাথর দিয়ে এবং অন্যান্য বিভিন্নভাবে বুকের মধ্যে পাথর, ছুরি সব দিয়ে তাকে অতি নৃশংসভাবে খুন করা হলো। আমাদের কাছে আছে ভিডিও, কিন্তু যেহেতু ইউটিউবে সেটা দেয়া যাবে না, তার জন্য সেটা দিতে পারলাম না। আপনারা অন্য কোনোভাবে সেটা সংগ্রহ করে দেখে নেবেন। এই 3টে ঘটনার কথা উল্লেখ করলাম। উল্টো দিকে আপনারা দেখেছিলেন, এই কিছুদিন আগে কবির সুমনের হিন্দু এবং বাঙালিদের নিয়ে অত্যন্ত নোংরা কথা বলার জন্য আমরা লালবাজারে কবির সুমনের বিরুদ্ধে এফআইআর করেছিলাম, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। ব্যাপারটা হচ্ছে, খোমেনি মারা গেছে। তিনি কোনো দেশের রাষ্ট্রপ্রধান হতে পারেন, কারোর ধর্মগুরু হতে পারেন। তাকে নিয়ে আমাদের দেশে প্রচুর মিছিল হচ্ছে, বিভিন্ন রকমের শোকের প্রকাশ হচ্ছে। তাই নিয়ে কেউ কিছু বলতেই পারে, প্রত্যেকের তার ব্যক্তিগত মতামত সংবিধানের বাইরে না গিয়ে বলার অধিকার আছে। এটা হচ্ছে বামপন্থীরা এবং সেকুলারিস্টরা বলে, কে কি খাবে, কে কি পড়বে, কে কি বলবে, এটা তো তার সংবিধানের বাইরে না গিয়ে, এটা তো তার অধিকার। এটা তো আমরা তাদের কাছ থেকেই শিখেছি। কাজে কেউ যদি খোমেনিকে কেউ মন্তব্য করে, তাহলে তার করার অধিকার আছে। যেরকম ওই ফুরফুরা শরীফের পীরজাদা কি বলেছিল, তোয়া সিদ্দিকী কি বলেছিল না, শিবের কত বড় লিঙ্গ, যে সব জায়গাতে সেই লিঙ্গ পাওয়া যায়। আচ্ছা, তার জন্য কি তোয়া সিদ্দিকীকে কেউ অ্যারেস্ট করেছিল? এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। রবীন্দ্রনাথ তার ভাগ্নি অনিতা দেবীকে বলেছিলেন,
যে সে মুসলমানদের তোমরা করছো, সেই মুসলমানরাই কিন্তু একদিন তোমাদের উপরে প্রত্যাঘাত করবে, এটা রবীন্দ্রনাথ আশঙ্কা করেছিলেন। তো তোহাসির দিকে কেউ মারতে যায়নি, কিন্তু ওই ছেলেটি ভুল করে রং দিয়েছিল বলে সে কিন্তু নৃশংসভাবে খুন হয়েছে। কবির সুমনের বিরুদ্ধে প্রথমে আমরা খর্দা থানায় এক সময় গেছিলাম এফআইআর করতে। সেই খর্দা থানা থেকে আমাদের প্রাণ হাতে করে ফিরে আসতে হয়েছিল। সেই জায়গাটা পুরো ঘিরে ফেলেছিল জিহাদিরা। আর লালবাজারে যখন করেছিলাম তার তো অ্যাকশন আপনারা দেখতে পেলেন। আর ওই কন্টেন্ট রাইটার একটা কিছু লিখেছিল বলে তাকে পুলিশ সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করলো। তাহলে কেন একে অ্যারেস্ট করা হলো না? কেন তাহলে কবির সুমনকে অ্যারেস্ট করা হলো না? না, হবে না। এইখানেই হচ্ছে আমাদের এই দেশের এই সামগ্রিক অবস্থাটা এইখানে এসে দাঁড়িয়েছে। আমরা তোষণ করতে 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 আমরা নিজেরা স্থবির হয়ে গেছি। মনে রাখতো আমি স্থবির হয়ে গেছি। নাহলে বুঝে দেখুন, আজকে বারাসাতের মতো জায়গায় আপনার শূকরের মাংস রান্না হবে বলে ডেকোরেটর কড়াই দিতে রিফিউজ করছে। এটা কিন্তু ভয়ঙ্কর জিনিস। আগামী দিনে কি হবে? বলবি যে এটা আপনাদের মাংসটা কি ঝটকা হবে না হালাল হবে? ঝটকা মাংস হলে কিন্তু আমি কড়াই দেবো না। আপনাদের মুরগিটা কি ঝটকা হবে না হালাল হবে? ঝটকা হলে আমি দেবো না। কারণ কোনো জিনিস, শরৎচন্দ্র যে কথাটা বলেছিলেন, যে আশঙ্কা প্রকাশটা করেছিলেন, সেই আশঙ্কাটাই কিন্তু ধীরে ধীরে ব্যাপ্তি লাভ করে মানে ডালপালা মেলে কিন্তু একটা চরম জায়গায় চলে গেছে। এবং তারই ফল হবে কি, সেই আমাদের গ্রাস করবে। আমরা তাকে কিন্তু ছেড়ে ফেলতে পারবো না। কারণ আমাদের এই স্থবিরতা আমাদের সমাজকে স্বাধীনতার পর থেকে এই 70-75 বছর ধরে আমাদের সমাজকে সব কিছু টেক ইট গ্র্যান্টেড, মেনে নাও করতে করতে আজকে এইখানে এসে দাঁড়িয়েছে। নাহলে কবি ওই শ্রীজাতর মতো ওই টেকো কবিটা কবি কিনা জানি না, ফলে যে শিবের মাথায় কন্ডম পরানো আছে আর শিব কবরে গিয়ে ওই কবরে মুসলিম নারীদের সঙ্গে গিয়ে এটসেট্রা করছে। তার এগেনস্টেও কিন্তু বিভিন্ন জায়গায় আমরাও করেছি, এফআইআর হয়েছে, কিন্তু কোনো অ্যাকশন হয়নি। অথচ বসিরহাটের ছেলেটা কন্টেন্ট রাইটার, সে তো অশ্লীল কোনো কথা বলেনি, সে লিখতেই পারে, তার জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করলো যেহেতু এফআইআর হয়েছে। এখন দেখা যাচ্ছে যে এই যে একটা সমন্বয়ের অভাব, একটা কিন্তু একদিককে টেনে তোষণ করে একটা জায়গা কিন্তু এই বাংলার বুকে, বিশেষ করে বাংলার বুকে কিন্তু চরম জায়গায় করছে। মুসলমানরা যখন যেটা করছে, ওই যেমন বেলডাঙ্গায় হলো, বলে শুক্রবার বলে ওটা হয়েছে, শুক্রবার, তাই শুক্রবার যদি ওরা কিছু করে টেক ইট গ্রান্টেড। এই যে মমতা ব্যানার্জি বললেন যে দুর্গাপুজোয় তো কত লোকের ভিড় হয়, দুর্গাপুজোয় কি ট্রেন জ্বালানো হয়? দুর্গাপুজোর সময় কি বাস জ্বালানো হয়? না দুর্গাপুজোর সময় কাকে পিটিয়ে পিটিয়ে মারা হয় অন্য ধর্মের লোক বলে? সেগুলো তো হয় না। উনি ওই জায়গাটা উজ্জ্বল রাখলেন। অশ্বত্থামা হয়তো ওই ইতি গজটা আসতে বললেন। এই করতে 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 আজকে কিন্তু আমরা কিন্তু একটা চরম জায়গায় চলে যাচ্ছি। বন্ধু মনে রাখবেন, আমরা কিন্তু একটা চরম জায়গায় চলে যাচ্ছি। নাহলে বারাসাতের মতো জায়গায় একটা ডেকোরেটর শূকরের মাংস রান্না হবে বলে সে কড়াই দিতে অস্বীকার করছে।
একটা কন্টেন্ট রাইটারকে, খোমেনিকে নিয়ে কিছু মন্তব্য করার জন্য তাকে গ্রেপ্তার করা হচ্ছে, অথচ প্রকাশ্য রাস্তায় ওই বিকাশ ভট্টাচার্য, সুবোধ সরকার এরা যখন গরুর মাংস খায়, তখন কিন্তু প্রশাসন সম্পূর্ণ চোখ বন্ধ করে খাবে। সে যদি হোটেলে বসে খেত, তার বাড়িতে বসে খেত, বা ঈদের দিন কোনো মুসলমানের বাড়িতে খেত, তাহলে সে কি করতো আমার জানার দরকার নেই। আর এই মোহাম্মদ সেলিম, সেই মোহাম্মদ সেলিম কি বলছে, কে কি খাবে কে কি পড়বে সেটা তার ব্যাপার। অর্থাৎ এটা শুধু আমাদের জন্য প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য, কিন্তু অন্যের ক্ষেত্রে তারা যদি করে এটা এফআইআর হয়ে যাবে, তখন কিন্তু এফআইআর হয়ে যাবে। এই বন্ধু, এই একটা ভয়ঙ্কর দিকে আমরা কিন্তু চলছি। আমাদের আজ 70 বছর ধরে যে সরকার চলেছে, তারা দেশকে ধীরে 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 আজকে ইসলামিক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছিল। মনে রাখবেন, তারা কিন্তু দেশকে ইসলামিক রাষ্ট্রের দিকে নিয়ে যাচ্ছিল। নরেন্দ্র মোদী আসার পরে তাতে একটা বাঁধন পড়ল, এখনো কিন্তু থেমে নেই। তার প্রমাণ কি? দিল্লির রাস্তায় ভুল করে একজনকে রং দেওয়ার জন্য তাকে কিন্তু পিটিয়ে পিটিয়ে মারা হলো। ভুল হতেই পারে, কোনো কারণে ভুল হতেই পারে, তার জন্য তাকে নৃশংসভাবে পিটিয়ে পিটিয়ে মারা হবে? আপনারা বুঝে দেখুন সাহসটা আজকে কোথায় যাচ্ছে। আমি পশ্চিমবঙ্গ বলছি না, আজকে দিল্লির বুকে কিভাবে এই ঘটনা ঘটে গেল। হরগোবিন্দ দাস, চন্দন দাস, এদেরকে ওই ওয়াকফ বোর্ডের নামে পিছিয়ে পিছিয়ে মারা হলো। কি নৃশংসভাবে মারা হলো। কি হলো? কোনো অ্যাকশান হলো? কোনো অ্যাকশান হলো না। কাজেই শরৎচন্দ্র যে কথা বলেছিলেন, আমাদের দেশ কিন্তু ধীরে 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 আজকে সেই দিকে চলে যাচ্ছে। আজকে আমরা অনেকেই আমেরিকা আর ইসরায়েল যে যুদ্ধ করছে, আমরা অনেকে তার বিরোধিতা করছি, অনেকে খিল্লি করছি, অনেকে বলছি এটা একটা চরমতম ফ্যাসিজম হচ্ছে। আরে কোনো দেশের যদি লক্ষ্য হয়ে থাকে যে ইহুদি জাতিকে আমি পৃথিবী থেকে মুছে দেবো, আমেরিকার বুকে আমি পারমাণবিক বোমা নিক্ষেপ করব, তাহলে তাদের বাঁচার অধিকার নেই? তারা করবে না? প্রত্যেকের বাঁচার অধিকার আছে। কোনো জায়গায় তো ইসরায়েল বলেনি যে ইরানি জাতিটাকে তারা মুছে দেবে, কিন্তু ইরান বলেছে যে ইহুদি জাতির কোনো অস্তিত্ব থাকবে না, আর আমেরিকায় পারমাণবিক বোমা ফাটানো মানে সেই দেশটাকে চিরতরে ধ্বংস করে দেয়। কাজে তারা যদি তাদের বাঁচার জন্য যুদ্ধ করে, অবশ্যই তাদের অধিকার আছে। যেরকম আমাদের পাকিস্তান যখন আমাদের আক্রমণ করলে আমাদের বাঁচার অধিকার আছে, এবারে তাদেরও অধিকার আছে। আজকে রাশিয়া কেন ইউক্রেনকে আক্রমণ করেছে? রাশিয়া আমাদের বন্ধু দেশ, তা আমরা সমর্থন করছি, কিন্তু রাশিয়ার তো ইউক্রেন তো কোনোদিন কোনো রাশিয়াকে আক্রমণ করেনি, বা রাশিয়াকে তো বলেনি রাশিয়াকে ধ্বংস করে দেবো। রাশিয়া কেন আক্রমণ করেছে? কেন না, ইউক্রেনে ন্যাটো আসতে পারবে না। ন্যাটো এবারে এই একটা স্বাধীন দেশ ইউক্রেন, সে যদি মনে করে আমি ইউরোপের সঙ্গে থাকবো, তার থাকার অধিকার ছিল, সেই জন্য যুদ্ধ করছে। রাশিয়া কি বলছে? না, তার থাকার অধিকার নেই। তো এইভাবে যে আমরা কি দেখছি যে প্রত্যেকে কিন্তু তার এজেন্ডা নিয়ে চালাচ্ছে। কাজে আমাদের দেশ, আমরাই বা কেন, যেখানে 80% হিন্দু, তা আমরাই বা কেন আমাদের এজেন্ডা নিয়ে চলবো না? এই দেশটা তো হিন্দুস্থান, এই দেশটা তো হিন্দুস্তান, হিন্দুর শেষ বাসস্থান। পৃথিবীর সর্বত্র সনাতনীরা মানে কোণঠাসা হতে 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 এই ভারতের বুকে এসে তারা তাদের আস্থানা গেড়েছে। তো এটা তো হিন্দুস্থান, এটা তো সনাতনীদের দেশ। কাজে এইটাকে কেন আমরা আমাদের মতো রাখতে পারবো না?
এই যে এরা কথায় কথায় বলে সেকুলার রাষ্ট্র, সংবিধানের কোন পাতায় লেখা আছে বলুন তো ভারত একটি সেকুলার রাষ্ট্র? যখন 47 সালে সংবিধান লেখা হয়েছিল, 50 সাল থেকে চালু হয়েছিল, কোন পাতায় লেখা আছে আপনি বলুন, আমি মেনে নেব। কোন পাতায় লেখা আছে ভারত একটি সেকুলার সোশ্যালিস্ট কান্ট্রি? কোথায় লেখা আছে? আমার ইন্দিরা গান্ধীর ইচ্ছে হলো সে আমি সংবিধান সংশোধন করে এই দুটো শব্দ ঢুকাবো প্রিয়েম্বলের মধ্যে, হয়ে গেল ভারত এ ছিল বেড়াল, হয়ে গেল রুমাল। তা আপনি কেন এটাকে বলবো এটা হিন্দু রাষ্ট্র, এটা হিন্দুস্থান? এই মানসিকতা নিয়ে যেহেতু আমরা চালাতে পারিনি, এই মনের দৃঢ়তা আমরা রাখতে পারিনি, যার জন্য দেখেছেন ওই শরৎচন্দ্রের কথা অনুযায়ী তারা আজকে ডালপালা মেলছে, আজকে বসিরহাটে ওই ঘটনা ঘটছে, আজকে কবির সমান ছাড়া পাচ্ছে, আজকে দিল্লির বুকে হোলিতে এই ঘটনা ঘটছে। কাজেই বন্ধু, আমরা হিন্দুস্তানে বাস করি, এটা হিন্দুস্তান। প্রত্যেক দেশ যেমন তার এজেন্ডায় চলে, আমার দেশও মনে রাখতে হবে আমার এজেন্ডায় চলবে। তাই গর্ব সে বলো আমি হিন্দু হ্যাঁ, আর আমার দেশ হলো হিন্দুস্তান।